মনিরা ইমদাদকে তাঁত শিল্প এবং শাড়ি নিয়ে প্রথম উদ্যোক্তা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়। 1982 সালে বেলি রোডে অবস্থিত টাঙ্গাইল শাড়ি কুটিরে তিনি টাঙ্গাইলের তাঁত শিল্পকে ব্যাপকভাবে পৃথিবীময় ছড়িয়ে দেন। ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক 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 উদ্যোক্তা আছেন যারা শুধুমাত্র শাড়ি নিয়ে কাজ করছেন। ঠিক তেমনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন তেমনি একজন শাড়ি নিয়ে চমৎকার সুন্দর সুন্দর কাজ করেন সেরকম একজন আপু, উদ্যোক্তা আপু, একদমই কম বয়স এবং খুবই এনার্জেটিক, এবং সে চায় নিজেকে অনেক দূর নিয়ে যেতে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আজকে আমি হাজির হয়ে গেছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন সেরকম একটা চমৎকার মনের মানুষ, চমৎকার সুন্দর এবং খুব কম বয়সী এনার্জেটিক একটা আপু। তিনি হচ্ছেন তাবাসসুম আপু। সো আজকে আমরা তাবাসসুম আপুর অনেক জানা অজানা অনেক কথা জানবো, তার উদ্যোক্তা জীবনের শুরু, পথ চলা সব কিছু জানবো। আমাদের সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তো আমার মতো করে বললাম, আপু আপনি একটু আপনার নাম, আপনি কি মানে কোন শাড়ি নিয়ে কাজ করছেন আমার দর্শককে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তামান্না তাবাসসুম। আমি মূলত হচ্ছে হাফ সিল্ক শাড়ি, তারপর হচ্ছে ব্লক প্রিন্টের যে শাড়িগুলো আছে এগুলোতে কাজ করি। আর এগুলো মূলত হচ্ছে আমার মানে আপনি হচ্ছে নিজে কোনো কাস্টমাইজ করেন ওটা, নাকি হচ্ছে আপনি কোথাও থেকে এনে আবার বিক্রি করেন এরকম কিছু? কাস্টমাইজ এখন পর্যন্ত করা হয়নি, আসলে হচ্ছে এনে করা হচ্ছে। আচ্ছা, মানে অনেক সময় কি হয় কি কাস্টমাইজ করছি কিন্তু খুব একটা ওইটা এখন পর্যন্ত শো করা হয়নি। ট্রাই করতেছি আর কি যে আমি কাস্টমাইজের দিকে যাব আর আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। সো আপনি হচ্ছে মানে এত থাকে না ছোটবেলায় আপনি চিন্তা করতেন যে আমি একটু বড় হয়ে, বা কারণ আপনি তো এখনো অনেক বড় হননি, তো একটু বড় হয়ে আমি হচ্ছে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করবো, এরকম কি ভাবতেন? ছোটবেলার ব্যাপারটা এরকম ছিল যে হচ্ছে আব্বুর খুব ইচ্ছা ছিল যে তুমি বড় হয়ে কিছু হবা বা প্রতিষ্ঠিত হবা। তো ছোটবেলায় জিনিসটা এরকম ছিল যে পড়াশোনা শেষ করে জব করতে হবে। আচ্ছা, তো তখন মাইন্ডটা এরকম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হচ্ছে পড়াশোনা শেষ করার পর বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে আসলে হাজবেন্ড আমাকে যেটা বললো যে হচ্ছে তোমার যেহেতু বেবি আছে তুমি জব বাদ দিয়ে হচ্ছে বিজনেসের দিকে যাও। সেক্ষেত্রে হবে কি বেবিকেও তুমি দেখতে পাচ্ছ আর হচ্ছে সংসারটাও দেখতে পাচ্ছ। আসলে জবে গেলে হয় কি তখন আমরা তো আসলে সংসার বা বাচ্চা এটা একসাথে সামলাতে আমাদের খুবই কষ্ট হয়ে যায়, যার কারণে ওই থ্রুতে হচ্ছে বিজনেসে আসা। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে আপু খুবই মায়াবী মানুষ, কারণ তার হচ্ছে একটা ছোট বাবু আছে, বাবুর কথা চিন্তা করেই আপু কিন্তু ভাইয়ের কথাটা একদম মনোযোগ দিয়ে শুনেছেন, এবং ঘরে সে নিজে একজন উদ্যোক্তা হয়ে গেছেন, এবং আমার ধারণা সে অদূর ভবিষ্যতে নিজে আরো অনেককে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনি পড়ালেখা কোথায় করেছেন এই বিষয়টা, বা আপনার পড়ালেখার বিষয় কি আপনার এই টাইপের ছিল? না আপু, পড়ালেখার বিষয়টা এরকম ছিল না। আমার বিয়ের পর আমি ঢাকায় লালমাটিয়ায় হচ্ছে ফার্স্ট হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই। আচ্ছা, তো আসলে তখন মোটামুটি 6 মাস কন্টিনিউ করার পর আমার হাজবেন্ড বরিশালে থাকা সুবাদে আমার বরিশালে চলে যাওয়া লাগে। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে আবার হচ্ছে ওখান থেকে ট্রান্সফার করে আমি বরিশাল একটা কলেজে ভর্তি হই। ওখানে আমার থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা আবার ঢাকার দিকে মুভ করি। আচ্ছা, মুভ করার পরে আমি ঢাকা তেজগাঁও থেকে হচ্ছে ফোর্থ ইয়ারটা ফাইনাল দিই। আচ্ছা, এখন পড়াশোনা শেষ করার পরে এসে হচ্ছে আমার বিজনেসটা স্টার্ট করা। আচ্ছা, বিজনেসে আপনি আসলেন, আপনার কি কোনো মানে আপনি কি কি মানে পরিকল্পনা আপনার কি কি ছিল, কেমন করে শুরু করলেন? ধরেন আমরা যারা নতুন উদ্যোক্তা আমরা হয়তো ঝোঁকে একটা শুরু করে ফেললাম যে হ্যাঁ ও বিক্রি করছে আমিও বিক্রি করি, এটা খুবই ইজি। তো আপনার কি মনে হয় যে আসলে উদ্যোক্তা জীবন শুরু করতে গেলে আপনার কি কি বিষয় মাথায় রাখতে হয়, বা কোন কোন প্রসিডিউরের মধ্যে যেতে হয়, এটা একটু দর্শকদের বলবেন। উদ্যোক্তার ব্যাপারটা ফার্স্ট হচ্ছে আমাদের সোর্সিংটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি যদি সঠিক জায়গা থেকে সোর্সিং না করি সেক্ষেত্রে আমাদের প্রফিটটা তো অবশ্যই ধরতে হবে বিজনেসে, আমাদের প্রফিটটা ঠিক থাকে না। তো হয় কি আমরা মনে করি অনেক সময় যে হ্যাঁ আমি এই প্রাইসে নিয়ে আসছি, আমি এই প্রাইসে সেল করবো, একটু হয়তো বেশিতে সেল করলাম, আমি প্রফিট করে ফেললাম। আসলে তখন প্রফিটটা আসলে হয় না। কারণ কি আমাদের ফেসবুক ভিত্তিক যেহেতু অনলাইন বিজনেসটা, তো আমাদের ফেসবুকে অনেক সময় অ্যাড করতে হয়, তারপর বিভিন্ন প্রমোশন করতে হয়, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা উঠে আসে না। তো তখন আপনাকে ধরতে হবে যে আমার ফেসবুক অ্যাড, যাতায়াত, আমার সোর্সিং সবকিছু মিলে আমি একটা কস্ট ফিক্স করে হচ্ছে যেটা সেল করব ওইটাতে আমাদের প্রফিট আসবে। তখন হবে কি হচ্ছে আমরা মানে লসে যাব না আর কি।
আর আমার এই সাইডটা টোটালি আমার হাজবেন্ড দেখে, ও আচ্ছা। খুবই হেল্প করে। ও হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার খুব ইজি করে দিছে। আমার এই সাইডটা খুবই কমই দেখতে হয়, মানে মোটামুটি পেজটা আমি গ্রো করতেছি আর আমার হাজবেন্ড এই সাইডটা দেখে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে একে অপরের পরিপূরক। শুধু দর্শক, আমরা হচ্ছে নারীদের পাশে যদি তাদের সঙ্গী হিসেবে বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, ভাই বোন, বন্ধুরা, ইভেন স্বামী, তো আমাদের এই সঙ্গী যদি আমাদের নারীদের একটু হাতটা ধরে, তাহলে ওই যে গান আছে না, আমার হাতটা যদি ধরো আমি হব না আর কারো, ঠিক তেমনি যদি আপনারা এই নারীদের হাতটা ধরেন, নারীদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনি হচ্ছে সোর্সিং যে করেন, তো ওইখানে ধরেন এখন তো অনেকেই মানে এটা হচ্ছে কি বলে বিজনেস এথিক্স বলে ধরা হয় যে আমি কোত্থেকে করি, এটা আসলে জিজ্ঞাসা করা উচিতই না, কিন্তু অনেকে হচ্ছে ভিডিও আপলোড করে দিচ্ছে যে আপনারা এইখানে পাইকারি দরে শাড়ি পাবেন। তো এই ব্যাপারটা আমি একটু নতুন উদ্যোক্তাদের জন্য, আপনি কি এটা বলতে আগ্রহী যে যদি নতুন আমি শুরু করতে চাই, আমি হয়তো কিছু জানি না, তো আমার জন্য আসলে মানে কি টাইপের বা কোন দিক থেকে দিলে এই ব্যাপারটা সুবিধা হয়, এটা কি আমার দর্শকদের উপকার হবে, এরকম কিছু বলে দিলে? আপনার সোর্সিং এর ব্যাপারটা যেটা, এখন ফেসবুকটা এমন হয়ে গেছে আমরা, বা এখন যুগটা এমন এসে গেছে আমরা মোটামুটি সবই জানি, রাইট। তো আমাদের সোর্সিংটা টোটালি হচ্ছে অনেক সময় মানে এখন যেটা অনেক ব্লগার আছে ওরা এইভাবে করে, সেটা হচ্ছে যে আমি যেখান থেকে নিয়ে আসতেছি ওই জায়গাটাও হচ্ছে ব্লগে বলে দিচ্ছে। রাইট। যেমন হচ্ছে আপনি চাইলে এখন একটা বিজনেস স্টার্ট করতে পারেন, নিউ মার্কেটে গিয়ে আপনি পাইকারিতে একটা ড্রেস নিয়ে আসতে পারেন, Right. আবার নারায়ণগঞ্জে যান বা একটু ইসলামপুরের দিকে যান, সব জায়গায় এখন পাইকারি সেল করা হয়। আচ্ছা, অনেকে নরসিংদীতেও যায়, নরসিংদীতেও যায়। নরসিংদীতে আচ্ছা, শাড়ি হচ্ছে খুবই কম রেঞ্জে পাওয়া কম যায়। রেঞ্জে, রাইট। কিন্তু সেক্ষেত্রে আবার হয় কি, মানে আপনার প্রবলেমটা যেটা হয়, আমরা যখন অনলাইনে সেল করতে যাই, যেহেতু ফেসবুকে এখন এই জিনিসগুলো প্রচুর, তো সেক্ষেত্রে আপনার কাস্টমাররা এসে বলবে কি আপু এখানে তো এই প্রাইসে পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, তো আপনি কেন এই প্রাইসে রাখতেছেন? এখন আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা বিজনেস করি আমরা তো ওখান থেকে সোর্স করে নিয়ে আসতেছি, অবশ্যই ওটা কিছু কাস্টমাইজ করতেছি বা ওটাতে কিছু মডিফাই করতেছি, আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা বেড়ে যায়। তো আনা আসলে খুবই ইজি, কিন্তু আসলে সেই জিনিসটা আমরা যখন প্রেজেন্ট করি বা আদার্স যে জিনিসগুলো থাকে সবকিছু মিলে আমাদের যে কস্টিংটা থাকে এটা ধরতে হয়। আচ্ছা আচ্ছা, তো যে মানে ভালো যে সবাই জানতেছে, আবার কিছু ক্ষেত্রে বিজনেসম্যানদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ এখন কিন্তু অনেক দেখা যায় যে হোলসেলার যারা, ওরাও কিন্তু রিটেলে সেল করছে। হ্যাঁ, অনলাইনে যদি বলা হয় যে কেন, তখন বলে যে বিজনেস খারাপ, কিন্তু এটা আসলে উচিতই না। আমি যদি হোলসেল করি তাহলে আমাকে হোলসেলেই থাকতে হবে। মানে আমরা যখন স্টার্ট করছি তখন হয়তো বা আমাদের এই সাপোর্টটা ছিল না, আচ্ছা, যে আমি অনলাইনে পাচ্ছি, আমি এই জায়গাটা পাচ্ছি, কিন্তু এখন আসলে যারা নতুন স্টার্ট করবে তাদের জন্য খুবই ইজি, রাইট। আমি অনলাইন থেকে নিয়ে এসে স্টার্ট করছি, কিন্তু আসলে বিজনেস স্টার্ট করতে পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা 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 আপু, আপনি তো হচ্ছে ফেসবুকে আপনাদের পেজ আছে, পেজটার নামটা একটু বলে দিবেন? আমার পেজের নাম হচ্ছে রংচং, আর রংচংয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে আমি তামান্না তাবাসসুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রংচঙে কি সব টাইপের আপনি যা যা দিয়ে কাজ করেন, সব ছবি বা ভিডিও ওরকম কি আছে? জি আপু, রংচঙে হচ্ছে আচ্ছা, আমি মূলত শুট করি, আচ্ছা, শাড়ি পরে ভিডিও রিলস সবই আমারই পোস্ট করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এভাবে আর কি কাস্টমারকে আমি মেইন প্রোডাক্টটা শো করি, তো আমি যেটা শো করি ওদেরকে ওইটাই দেওয়ার ট্রাই করি আর কি। আচ্ছা, মানে সবসময় আর কি চেষ্টা করি ইফেক্ট ছাড়া হচ্ছে র পিকচার গুলো শেয়ার করতে, যাতে কাস্টমারের আচ্ছা, জন্য ইজি হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই ব্যাপারটা দর্শক একটু মাথায় রাখবেন, কারণ অনেক সময় দেখা গিয়েছে আমরা হচ্ছে ছবি, কারণ আমরা যখন ছবি তুলি তখন আমাদের সামনে কিছু লাইট থাকে, তো এই লাইটের কারণে হয়তো কাস্টমার যারা তারা হচ্ছে ধোকায় পড়ে যায়, তখন হয়তো তাদের কাছে যখন পণ্যটা পৌঁছায় তারা হয়তো বলতে পারে যে আমার ছবির সাথে মিল নেই। তো এই ব্যাপারটা আপনারা হচ্ছে আমার মনে হয় যে সবার বলে দেওয়া উচিত যে আলোর কারণে হয়তো একটু 19-20 হতে পারে, আর র পিকচারটা দেওয়াই ভালো। আপনি কি মনে করেন? পিকচারটাই দেওয়া হয় আমাদের পোস্টে। তারপরে ধরেন হচ্ছে আমি যেটা করি সব সময় রোদের আলোতে শুটটা করার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে ওইটা আমার ফ্রি টাইম থাকে, আমি হচ্ছে রোদের আলোতে আমার জানালার পাশে একটা চিয়া করছি, তো মানে আমার রুমেই আর কি মোটামুটি একটা স্টুডিও সেটআপ করা, আচ্ছা, ওখানেই আমার সব প্রোডাক্ট থাকে আর ওখানেই আমি হচ্ছে শুটটা করি। আচ্ছা, রোদের আলোতে যে শুটটা হয় ওটা প্রচুর ন্যাচারাল থাকে, আচ্ছা, আর দেখতেও খুবই সুন্দর লাগে, সেম থাকে। এখন একটু কম বেশি আপনার থাকবেই, Right. যেটা কাস্টমারকে বলে দেওয়া হয় যে একটু আলোর কারণে কম বেশি হবে, বাট আপনি সেম প্রোডাক্টই পাবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুবই ভালো। আপু আরেকটু জানতে চাই, আপনার কি অফলাইনেও শোরুম আছে বা এরকম কিছু? না আপু, অফলাইনে শোরুম নেই, তবে হচ্ছে আমার বাসায় আমি একটা রুমে হচ্ছে স্টুডিও সেটআপ করছি, ওখানে আমার সব প্রোডাক্ট আচ্ছা আছে। আচ্ছা, কেউ যদি দেখে নিতে চায় সেক্ষেত্রে বাসায় এসে দেখে মানে আর কি
আচ্ছা, পারচেজ আচ্ছা। করে। আচ্ছা, আপনার এই পথ চলা আপনি কি প্রথমে অনলাইনে স্টার্ট করেছেন নাকি অফলাইন থেকে অনলাইন এরকম কিছু? আপনার অনলাইনে পেজ ক্রিয়েট করার পরে মূলত আমার একটা মেলাতে অ্যাটেন্ড করা হয়। আচ্ছা তখন আমার পেজ ছিল, যার কারণে পেজের প্রমোশনটা করার জন্য মেলা অ্যাটেন্ড করা। তো আচ্ছা। মেলাতে যে কাস্টমাররা আসতো তাদেরকে পেজের নাম বলতাম, প্লাস হচ্ছে তারা নিয়ে যাওয়ার পরে আমার একটা আলাদা বোর্ড করা ছিল আর কি, তো ওটাতে আমার নাম, পেজের সব থাকতো, ওরা ছবি তুলে নিয়ে যেত, ওখান থেকে অনেক সময় নক করতো। আচ্ছা আচ্ছা এভাবে পেজও প্রমোট করা হয়েছিল, আর হচ্ছে মেলাতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কিভাবে কাস্টমারদের সাথে ডিল করতে হয়, কিভাবে আচ্ছা, কথা আচ্ছা। বলতে হয়। তো সবকিছু মিলায় অফলাইনও ছিল আবার অনলাইনও ছিল। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে আপা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নতুন উদ্যোক্তাদের জন্য বা নতুন পুরাতন যেটাই হোক, মেলা করাটা কতখানি জরুরি এটা একটু বলবেন। মেলা করাটা আমার কাছে যেটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট, তার আচ্ছা। কারণ হচ্ছে আপনার অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে আপনার, প্লাস আপনি মানে ব্র্যান্ডিং যেটা বলে ওটা branding টা করা হচ্ছে। ইজি হয়। আমার কিছু কাস্টমার থাকে হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখে নিতে চায়, সেক্ষেত্রে Right. ওই কাস্টমাররা আপনার মেলাতে এসে আপনাকে দেখলো, আপনার প্রোডাক্ট দেখলো, আপনার প্রতি তার আলাদা একটা বিশ্বাস তৈরি হলো। আচ্ছা আর নতুন নতুন যেমন ঢাকায় তো এখন হচ্ছে অনেক জায়গায় মেলার প্রোগ্রাম করা হয়, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো আচ্ছা ওখানে আরো উদ্যোক্তা আপুরা থাকে, ওদের সাথে পরিচয় হয়। তো যেমন আজকে আমার শোতে আসার যে ইয়াটা, আমার মেলাতে জেবিন আপুর সাথে পরিচয় হয়েছিল, আচ্ছা তো আপুর থ্রুতে হচ্ছে এখানে আসা, আচ্ছা মানে জানতে পাওয়া। তো সবকিছু মেলায় আমার কাছে মনে হয় যে মেলাতে গেলে আমরা যারা নতুন স্টার্ট করি তাদের জন্য বড় আপুদের অভিজ্ঞতা, তাদের কিছু সাজেশন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব সুন্দর বলেছেন যে মেলা করাটা কতখানি জরুরি। আপনারা যারা হচ্ছে সময় স্বল্পতার কারণে বা মূলধনের কারণে শোরুম নিতে পারছেন না, তাদের জন্য আমার মনে হয় মেলা করাটা খুব জরুরি। কারণ আপনি হচ্ছে অল্প সময়ে আপনি এবং কম খরচে আপনার ব্র্যান্ডিং করতে পারছেন, বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশছেন, আপনার পণ্য তারা সরাসরি দেখতে পাচ্ছে। মেলার গুরুত্ব আসলে অপরিসীম, এটাই আপু বোঝাতে চাচ্ছেন। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনি হচ্ছে মেলায় মানে প্রথম যখন শুরু করেন, হ্যাঁ, আপনার মূলধন মানে আমি যদি প্রথম শুরু করতে চাই তাহলে আমার আসলে মোটামুটি কতখানি মূলধন হলে আমি মোটামুটি একটা শুরু করতে পারবো এরকম? আমার মেলার মূলধনের ব্যাপারটা যেটা ছিল, আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে বিজনেস করে, তো আচ্ছা ওকে আমি বলতাম যে আমি এরকম স্টার্ট করতে চাচ্ছি, এখন কি করা যায়। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড আমাকে বললো যে ও আগে বিজনেস করতো, এখনো করে, তো আমাকে বললো আমার কিছু প্রোডাক্ট আছে, তুমি নিয়ে স্টার্ট করতে পারো। আচ্ছা তো ওগুলা নিয়ে পরে ভাবলাম যে হ্যাঁ করা যায়, যেহেতু নতুন আমি ইনভেস্ট করলাম, এখন লসে পড়ে যেতে পারি। আচ্ছা তো ওর এই হেল্পটা আমাকে করছে, পরে ওর প্রোডাক্ট দিয়ে মূলত আমার মেলাটা স্টার্ট করা। আচ্ছা মেলা স্টার্ট করার পরে যখন আমি দেখলাম হচ্ছে আমার অল্প টাইমে খুব ভালো সেল হইলো, বাহ। তখন হচ্ছে আসলে হাজবেন্ডের সাথে ডিসকাস করে তারপর গিয়ে আমরা ইনভেস্ট করে নতুন প্রোডাক্ট হচ্ছে আমাদের আনা হয়েছে। আচ্ছা আচ্ছা তো ইনভেস্টটা খুবই সামান্য ছিল, খুব বেশি আচ্ছা। ছিল না। তারপর মেলাতে আপনি গেলে আপনার কিছু জিনিস থাকে যেগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে, একটু করা হয়েছিল। আচ্ছা। আর অনলাইন আপনার স্টার্ট করার পর তো প্যাকেজিং এর একটা ব্যাপার থাকে, সেগুলোতে ইনভেস্ট ছিল। আচ্ছা মানে মূলত 5,000 টাকা দিয়ে আমাদের বিজনেসটা স্টার্ট হয়। খুব- সেখান থেকেই আমার খুবই অল্প টাইমে আমি বলতে পারি যে আমি মোটামুটি একটা আমি এখন হ্যাঁ আমি ইনকাম করি, আচ্ছা আচ্ছা, মাসে আমার একটা ইনকাম থাকে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দর্শক, আমি একটু বলবো যারা হচ্ছে অল্প টাকার জন্য চিন্তা করছেন যে না আমার বেশি টাকা ছাড়া আমি উদ্যোক্তা জীবন শুরু করতে পারবো না, আমার লোকবল নেই, অনেক কিছু, শুধুমাত্র আপনারা হচ্ছে এই তাবাসসুম আপুকে দেখবেন। তার কারণ হচ্ছে আপু প্রথমে তার বন্ধুর প্রজেক্ট দিয়ে সে মেলা করেছে, সেখান থেকে সফলতা যখন পেয়েছে তখনই সে মাত্র 5,000 টাকা নিয়ে শুরু করেছে। এবং আজকে আপু চমৎকার একটা কথা বলেছেন যে আপু কিন্তু এখন মান্থলি একটা ইনকাম করেন, মাশাআল্লাহ। সো আপনাদের হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং সঠিক জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা যে কোনো পরিস্থিতিতে মনে হয় আর্ন করতে পারবেন। আচ্ছা আপু, এবার একটু আমি জানতে চাই যে আপনি যখন প্রথম মানে পণ্যটা আপনার বিক্রি হলো অনলাইনে, তো আপনার তখন কেমন মনে হলো, বা আপনি ডেলিভারিটা নিয়ে যদি আমাদের একটু বলতেন ছোট করে। আমার ফার্স্ট হচ্ছে পেজে আমি হচ্ছে সবসময় ছবি পোস্ট করতাম, তো ওখান থেকে একদম অর্গানিক ভাবে আমাকে একটা আপু নক করে যে ওনার ইমিডিয়েট একটা শাড়ি লাগবে, ওনার প্রেজেন্টেশন আছে ভার্সিটিতে। তো আচ্ছা। আমি পরে বললাম যে হ্যাঁ আপু ঠিক আছে, আমার পেজে কিছু শাড়ি আছে, আপনি দেখতে পারেন। তো আপু আমাকে হচ্ছে বললো যে আপু আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আপনি আজকে ডেলিভারি দিতে পারবেন কিনা, আচ্ছা। কারণ আমার প্রেজেন্টেশন হচ্ছে কালকে। তো আমি বললাম যে হ্যাঁ আপু ডেলিভারি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তখন পর্যন্ত আমার ডেলিভারি সম্পর্কে কোনো ধারণা ছিল না। আচ্ছা
তো আমি আমার হাজবেন্ডকে কল করলাম যে এখন আমি তাহলে গিয়ে ডেলিভারিটা করে আসি, তার আমার খুব এক্সাইটেড লাগতেছে, আমি এটা নিজে থেকে দিয়ে আসবো। পরে হচ্ছে আমি নিজে থেকে গেলাম, তো গিয়ে আপুকে প্রোডাক্টটা যখন দিলাম খুবই মানে আনইজি লাগতেছিল যে আমি জিনিসটা কিভাবে দিব, ওটার সাথে কিভাবে টাকাটা নিব বা কিভাবে কথা বলবো। তো আপু খুবই ভালো ছিল, উনি এত মিষ্টি ছিল, উনি আমাকে ফার্স্টে হাগ করে ফেলছে। ওরা বলতেছে আপনি এত দূর চলে আসছেন আমাকে ডেলিভারি করতে, আচ্ছা। আপনি একা আসছেন। তো আপু আমাকে তারপর প্রোডাক্টটা হাতে নিয়ে উনি চেক করে দেখলেন, ওনার খুবই পছন্দ হওয়ার পরে উনি হচ্ছে আমাকে বলে যে আপনি যে আসছেন আপনার এক্সট্রা চার্জ লাগবে না। তাই বললাম না আপু, আপনার অনলাইনে যেটা থাকে আপনি ওইটা আমাকে দিয়েন। তো উনি বলতেছে যে না আপনি এটা রাখেন, এটা আপনার হচ্ছে ফার্স্ট ইয়ার, বা আপনি এখানে যেহেতু নিজে থেকে আসছেন তো এটা তো আপনাকে অবশ্যই প্রাপ্য। তো আমি সেদিন ফার্স্ট হাতে নিয়ে যে না এটা আমি একটা টিপস পেয়েছি, আমার খুবই এক্সাইটেড লাগতেছিল যে আমি ফার্স্ট ডেলিভারি দিছি, ফার্স্ট একটা ইনকাম, খুবই সামান্য বাট আমার ফার্স্ট ইনকাম। তো ফার্স্ট এক্সপেরিয়েন্সটা এরকমই ছিল। দারুণ, আমার তো শুনে রীতিমতো খুবই ভালো লাগলো যে আপুর এক্সাইটমেন্ট এই পর্যায়ে ছিল, আপুর নিজের পণ্য নিজেই ডেলিভারি দিয়ে দিয়েছেন। আপু একটু জানতে চাই যে এখন তো আপনার ডেলিভারির সাথে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, তো আপনার ডেলিভারি নিয়ে এরকম কোনো মানে তিক্ত অভিজ্ঞতা কি আছে আপনার? বা হচ্ছে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট বা কাস্টমার আপনার প্রোডাক্ট নিয়ে রিটার্ন করছে, এগুলো নিয়ে আসলে কোনো রকম তিক্ত অভিজ্ঞতা? জি। আছে বলতে আপু, যেমন রিসেন্ট একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমার দুইটা কাস্টমার পরপর সেম শাড়ি অর্ডার করেছে। তো আচ্ছা। আমি ওনাকে বললাম যে আপু আপনি কি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন কিনা, তো উনি বললেন হ্যাঁ আপনি কনফার্ম করে দেন। কিন্তু তারপরে ওনার কথাটা এরকম ছিল যে আমি কি এটা রিটার্ন করতে পারবো কিনা। আচ্ছা। তো ওনাকে আমি বললাম যে আপু হ্যাঁ আপনি রিটার্ন করতে পারবেন, কিন্তু আমাদের রিটার্ন পলিসি হচ্ছে এইটা। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে পাঠিয়ে দেন। বললাম আচ্ছা ঠিক আছে। তো সেম শাড়িটা পরে আরেকটা আপু নক করছে, আর উনি রিপ্লাই করতে একটু লেট করছে। বাংলাদেশে তখন পর্যন্ত আমি আরেকজনটা কনফার্ম করে ফেলেছি। এমন তো ওই আপু আরেকটা শাড়ি অর্ডার করে ফেললো, আমি দুজনেরটাই ডেলিভারি দিয়ে দিলাম। পরের দিন সেকেন্ড আপুটা হচ্ছে আমার প্রোডাক্টে খুবই হ্যাপি, উনি বলতেছে যে আপু মাশাআল্লাহ প্রোডাক্ট অনেক ভালো, অনেক সুন্দর, আর যেরকম ছবিতে দেখেছি তার থেকেও সুন্দর। আরেকজন আপু যেটা করলো উনি হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করে দিয়েছে। এখন ওনার প্রবলেম, এখন আমরা যখন বলে থাকি যে আপু যদি সেরা থাকে কোনো ডিফেক্ট থাকে আপনি রিটার্ন করতে পারেন, আমি রিটার্ন করে দিব, মানে যে এক্সচেঞ্জ করে দিব। তো উনি বলছেন না আমার পছন্দ হয়নি, আপনার কোয়ালিটি ভালো না, আমার ভালো লাগেনি বলে উনি রিটার্ন করে দিচ্ছে, এটা করছে। তো ওনাকে আমি আর কিছু বললাম না, শুধু এটুকুই বলে দিলাম যে আপু এটা আমাদের পেজে আসলে অনেক কাস্টমারই আছে, সবাই তো প্রোডাক্ট নিচ্ছে, তারা তো কখনো এরকম কিছু বলেনি। আপনার যেহেতু পছন্দ হয়নি, তাহলে ব্যক্তি পছন্দের কারণে হচ্ছে, অপছন্দের কারণে হচ্ছে আপনি রিটার্ন করছেন, আপনি তো আমার প্রোডাক্টের কথা বলতে পারেন না এইভাবে। তারপর আসলে ওইভাবে কোনো রেসপন্স করেনি। আরেকবার যেটা হয়েছিল, থাকে না অনেক সময় অনেক অর্ডার চলে আসছে, তাড়াহুড়াতে আমরা হয়তো রিচেক করা ভুলে যাই, তো কোনো একটা কারণে আমাদের মিস্টেক ছিল, তো একটা শাড়িতে একটু ডিফেক্ট ছিল। আচ্ছা আচ্ছা। তো ওই আপু খুবই এক্সাইটেড ছিল পয়লা বৈশাখে, তখন পয়লা বৈশাখে টাইম ছিল। তারপর অনেক মন খারাপ, উনি আমাকে ফোন দিল যে আপু এরকম এরকম শাড়িতে একটু ডিফেক্ট আছে, আমি সেক্ষেত্রে কি করব। আমার খুবই খারাপ লাগছে যে আপুটা এত এক্সাইটেড ছিল, ওনার সাথে অনেক কথা হইছে আমার, উনি পয়লা বৈশাখ নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তো আমি পরে বললাম আপু কোনো প্রবলেম নাই, আপনি হচ্ছে জাস্ট আমাকে বলেন যে আপনি এইটাই নিচ্ছেন নাকি আরেকটা নেবেন। তো উনি বললেন আপু আমার এই শাড়িটাই লাগবে। ওই মুহূর্তে পয়লা বৈশাখে আমার অফার ছিল পেজে, আমার হচ্ছে প্রোডাক্ট মোটামুটি স্টক আউট হয়ে গিয়েছিল। তো পরে যে কোনো ভাবে আমি প্রোডাক্টটা অ্যারেঞ্জ করে ওনাকে হচ্ছে, পরে আমার হাজবেন্ড বলতেছে যে ওনাকে একটা গিফট পাঠাবে, অনেক খুশি হয়ে যাবে, যেহেতু উনি অনেক এক্সাইটেড ছিল, তো ওনার এক্সপেরিয়েন্স একটু খারাপ হয়েছে। তো ওনাকে পরে ছোট একটা আমরা গিফট রেডি করে বাসায় আমার হাজবেন্ড মিলে রেডি করে ওনাকে পাঠিয়ে দিলাম। এই কারণে হয়তো বলে যে আমরা নারী, তারপরে দিনে ডেলিভারি পাইছে, তো উনি এত খুশি হয়েছে, ওনার খুশি থেকে আমরা রান্না করে আমরা হাতের কাজ করি, অভিজ্ঞতা খুবই খারাপ থাকে, আবার কিছু কিছু কাস্টমারের হ্যাপিনেস দেখে খুবই ভালো সেটা হচ্ছে যে আমরা কিন্তু তামান্না তাবাসসুম আপুর মুখের হাসি দেখে বুঝতে পেরেছি যে তিনি কি পরিমাণ আনন্দিত হয়েছিলেন। আমার তো মনে হয় যে যিনি গিফটটা পেয়েছেন তার চাইতে আপুর হাসিটা এত বেশি মিষ্টি লাগছিল, আমার এখন মনে হচ্ছিল আপু এই আনন্দটা নিজেই ফিল করতে পেরেছে। আপু অনেক ভালো লাগলো এই কথা শুনে। তবে একটু দর্শকদের, আমার দর্শকদের একটু বলবেন যে রিটার্ন পলিসিটা নিয়ে একটু যেন ভেবে চিন্তে রিটার্ন করে, এই ব্যাপারটা একটু বলে দিবেন। রিটার্ন পলিসিটা যেমন হচ্ছে কিছু পেজে বা আমরা যারা মোটামুটি ছোট উদ্যোক্তা, আমাদের ক্ষেত্রে হয় কি বড় পেজগুলা আপনার কি বলে অগ্রিম অ্যাডভান্স কিছু নিয়ে না, হ্যাঁ করে রাখে, সেক্ষেত্রে আসলে বড় পেজগুলোর জন্য খুবই ইজি, বাট আমরা যারা নতুন স্টার্ট করি অল্প সময়ে, তাদের জন্য আসলে অগ্রিম কাস্টমাররা করতে চায় না।
আচ্ছা, সেক্ষেত্রে তারপর আপনার স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করা উচিত যে আপনি ডেলিভারি বয়ের সামনে দেখে চেক করে আপনি আমাদেরকে একটা কল করে তারপর আপনি প্রবলেমটা শেয়ার Share করেন। করেন, সেক্ষেত্রে আচ্ছা, আমরা হচ্ছে এটা একটা ব্যবস্থা নিব। আচ্ছা কারণ পলিসিটা না করলে হয় কি আপনার এরকম অনেক কাস্টমার থাকবে মানে হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটা প্রোডাক্ট দিতে আমি অর্ডার করে ফেলছি। কারণ সেক্ষেত্রে হয় কি ওই প্রোডাক্টটা যখন রিটার্ন আসে আমাদের অনেক দিন হয়তো ওয়্যার হাউসে থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার একটা প্রবলেম থাকে। আপনার আচ্ছা। একটা প্রোডাক্ট ড্যামেজ হওয়া মানে আপনার বিজনেস হ্যাঁ, এরপর স্টক লট শেষ হয়ে যায়, হ্যাঁ স্টকের একটা ব্যাপার থাকে। রিটার্ন পলিসিটা খুব ভালোভাবে করা উচিত। আচ্ছা, চমৎকার। সো দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা একটু মাথায় চিন্তা রাখবেন, যারা নতুন উদ্যোক্তা, নতুন পুরাতন আসলে বুঝি না, যারা রিটার্ন করে আমার মনে হয় অনেকে না বুঝে করে, অনেকে হচ্ছে হয়তো বা ডিফেক্ট থাকে, কিন্তু আমার মনে হয় যারা পণ্যটি পাঠায়, যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী, যারা আপনাকে পণ্যটি পাঠাচ্ছে তারা কিন্তু ভালো মতো চেক করেই পাঠায়। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আপনারা কিন্তু সেটা কথা বলে সারতে পারেন। হ্যাঁ, তো এই কাজগুলো করলেই ভালো হয়। আর অনেকেই অযথা হয়তো ঝুঁকে অর্ডারটা করে ফেলেন, এরপর পণ্যটা না দেখেই রিটার্ন করে দেন। এই বিষয়টা প্লিজ আপনারা একটু, এই বিষয়টা থেকে আমরা যদি একটু দূরে সরে আসি, আমাদের মনে হয় তাহলে কাস্টমারের সঙ্গে আমাদের রিলেশনটা অনেক বেশি আরো মজবুত হবে, ভালো হবে। এবার একটু জানতে চাই যে পড়ালেখার পাশাপাশি আপনি হচ্ছে টুকটাক আমরা যেটা আমাদের 21 সংবাদ বা আমাদের দৈনিক কালের সমাজ একটু অনুসন্ধান করে বের করেছে যে আপনি টুকটাক ঘরে গুনগুন করে গান করেন। সো এই সেগমেন্টটা আমাদের, কারণ আমরা একটু রেখেছি যে একটু আমাদের কথা তো আসলে বলি, তো কে শুনতে চাই, এই কারণে আপনি যদি একটু গানটা করে আমাদের শোনান আমার মনে হয় আমার দর্শক একটু আনন্দ পাবে। অবশ্যই। আপু আসলে গান হচ্ছে ওইভাবে কখনো করা হয়নি, খুবই কম, মানে হচ্ছে হয়তো কাজ করতেছি, কাজের ফাঁকে টুকিটাকি করছি, সেক্ষেত্রে আমি 2-4টা লাইন আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, এর বেশি আসলে হয়তো পারবো না। আর ভয়েস শুনে আসলে কেউ কোনো অসুবিধা নাই, ইগনোর করবে, কারণ এটা গানের রিয়েলিটি কোনো শো না। জি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেক ভালো লাগলো। আপুর মধ্যে যে একটা ছোট মানসিক ব্যাপার আছে সেটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি, আমার তো অনেক ভালো লেগেছে কিন্তু। আচ্ছা আপু, এবার আমরা হচ্ছে একটু কাজের কথা চলে আসি। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অফলাইন বা অনলাইনে আমাদের হচ্ছে কিছু কম্পিটিটর তো নিশ্চয়ই থাকে, তো আপনার কাছে মনে হয় কি যে এই কম্পিটিটর কি অফলাইনেরটা আপনি ডিল করতে পারবেন তার সঙ্গে ভালো মতো, নাকি হচ্ছে অনলাইনেরটাই, আপনার কি মনে হয়? আপু আসলে সেক্ষেত্রে হচ্ছে অফলাইনে ডিল করাটা একটু ইজি হয়ে যায়, রাইট। তার কারণ অনলাইনে তো হচ্ছে আপনার মানে সবকিছুই খুবই, মানে অনেকে করে কি আমি যে প্রোডাক্টটা হচ্ছে একটু বেশি রেঞ্জে সেল করতেছি, আরেকটা কাস্টমার চিন্তা মানে পেজ ওনার চিন্তা করতেছে যেটা যদি আমি একটু কম রেঞ্জে সেল করি ওনার থেকে আমার কাস্টমার বেশি হবে। আর অফলাইনের ব্যাপারটা যেটা হয় যে হ্যাঁ আমার আশেপাশে বা অনেকে জানতেছে আমি বিজনেস করতেছি বা অনলাইনের থ্রুতে জানতেছে, তারা আমার এখানে এসে আমার পণ্য চেক করে তারা নিতে পারতেছে, সেই ক্ষেত্রে অফলাইনে একটু ইজি হয় আর কি এই জিনিসটা ডিল করা অনলাইনে। আচ্ছা, সো আমাদের অনলাইন ভীতি অনেক আছে এবং অনেকেই কিন্তু আপু এটা দেখা যায় যে একটা দেখাচ্ছে আরেকটা পণ্য দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের যারা আমরা কাস্টমার আমাদের কিন্তু বিশ্বাস অনেকাংশেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটু মানে যারা হচ্ছে উদ্যোক্তাদের আসলে কি বলতে চান? এই ক্ষেত্রে আসলে যেটা হয়, আমি যেটা হচ্ছে আমার পেজে সবসময় পাই, আমি কাস্টমারদের কল রিসিভ করি, তারা যখন হচ্ছে আমার প্রোডাক্ট দেখে আমি সবসময় একটা র ভিডিও রাখার ট্রাই করি। তো কনফার্ম করার পরে ওনাদেরকে আমি একবার করে বলি আপনি এই ভিডিওটা একটু চেক করে নেবেন, এই ভিডিওটা টোটালি র, আমার শাড়ির A to Z এখানে একদমই আপনি র পাবেন, কোনো কালার কারেকশন করা নেই। তো এইটা দেখলে আমার মনে হয় যে আপনি হাতে পেয়ে মনে করবেন আমি যা ছবিতে দেখছি আমি সেম জিনিসটা হাতেও পেয়েছি। আর যখন কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কাস্টমাররা কল করে বলে আপু যে এটাতে এই প্রবলেমটা আছে, বা আমি তো এটা দেখছিলাম কালার ঠিক আছে বা সুন্দর হয়েছে বা সেম অ্যাজ পাইছি, তখন খুবই ভালো লাগে যে তারা খুশি হয়ে যায়। আর সবসময় চেষ্টা করি যে কাস্টমাররা যদি আমাকে কল করে জানতে চায় যে আপু আমি কি সেম পাবো,
আমি ফোনের থেকে মানে আপনি যখন কলটা রিসিভ করবেন তখন হয় কি কাস্টমার বিলিভ করে যে না এটা অথেন্টিক একটা আচ্ছা পেজ, আচ্ছা আচ্ছা যে আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি তার মানে পেজে হচ্ছে আচ্ছা, কোনো আচ্ছা। ঝামেলা হওয়ার কোনো চান্স নেই। আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করে নাকি হচ্ছে আপনার ইনবক্সে ফোন? হোয়াটসঅ্যাপেই ফোন করে। আচ্ছা, আর আচ্ছা। এখন তো মেটাতে নতুন একটা ইয়া চালু হয়েছে যে মেটাতে আপনি কল করতে কল পারবেন, করতে পারেন, হ্যাঁ, মেসেঞ্জারও হ্যাঁ। কল করা যায়। আচ্ছা আচ্ছা চমৎকার। আচ্ছা আপু, আপনার হচ্ছে ভবিষ্যতে আসলে পরিকল্পনা কি কিরকম? মানে আপনি আসলে থাকে না যে আমি আসলে আমার ব্যবসাটা নিয়ে এত দূর যেতে, ভবিষ্যৎ একদম পরিকল্পনা সেটা ভিন্ন, কিন্তু মানে রিসেন্ট আপনি কি কি করতে চাচ্ছেন? যে আপনার ধরেন আপনি শাড়ি করছেন, এখন কি কাস্টমাইজ, ধরেন অনেকে বলে না যে আপু আমার লালের সঙ্গে আপনার এটা নীল আছে, নীলটা বাদ দিয়ে মানে কাস্টমাইজ করা, এটাকে আপনারা শুরু করছেন নাকি? এটা একটু আমাদের আসলে প্ল্যান আছে যে কাস্টমাইজের দিকে যাব। আর আমার এখন যে রানিং শাড়িগুলো আমি হাফ সিল্ক বা ডিজিটাল প্রিন্ট নিয়ে কাজ করি, আমার এর বাইরেও ইচ্ছা আছে নিজেদের ডিজাইন দিয়ে হচ্ছে কাজ করার। আর কিছু কাস্টমার থাকে যে বলে আপু আমাকে শাড়ির পাশাপাশি আমাকে এটা আমার ব্লাউজ পিস কাপড় সেট বা ব্লাউজ পিস আচ্ছা, রেডি আচ্ছা। করে দেন। বাহ। এমন অর্ডার কিছু পেয়েছিলাম, তো এক দুইটা আমি অর্ডার কমপ্লিটও করেছি। যেমন হচ্ছে অনেকে থাকে গিফট করে, তো সেক্ষেত্রে ছেলে ভাই মানে ভাইয়ারা এসে হচ্ছে নক করে যে আপু আমি তোমাকে গিফট করবো, আচ্ছা। তো হচ্ছে ব্লাউজ পিসটা হলে ভালো হতো। আচ্ছা আমি বললাম যে আচ্ছা ভাইয়া প্রবলেম নাই, আপনি তাহলে হচ্ছে আমাকে শুধু একটু মাপটা বলে দিলে আমি সেভাবে রেডি করে দিতে পারবো। আচ্ছা। তো তখনও আসলে হচ্ছে রেডি করে দেওয়া হয় ওদের আচ্ছা, মন আচ্ছা। মতো করে। আর শাড়ির ব্যাপারটা কাস্টমাইজের দিকে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুধু দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু রং চং এই পেজে আপনারা কিন্তু কাস্টমাইজ করা শাড়ি, এবং এখন কিন্তু আপনারা বলেছে যে ব্লাউজও করে দিচ্ছে। তো আপনারা যারা হচ্ছে ব্লাউজের ঝামেলায় যেতে চান না, চিন্তা করেন যে আমার একদম ব্লাউজ সহ শাড়ি যদি রেডি চলে আসে তাহলে খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনারা রং চঙে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপু আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, একদমই শেষের দিকে, সো আমি একটু জানতে চাই যে আপনি বর্তমানে এখন যে অবস্থানে আছেন আপনার রং চং নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার বাচ্চা সবকিছু নিয়ে আগামী 5 বছর পর আপনার নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আপু আমার খুবই ইচ্ছা আছে যাতে আমার মাধ্যমে আরো 10টা মানুষ কাজ করতে পারে, আমি যেন আমার কাজটাকে আরো বড় করতে পারি, একটা নিজের শপ দিতে পারি। তো পরিকল্পনা মূলত এইটুকু। আবার হচ্ছে আমার হাজবেন্ডের খুব ইচ্ছা আমরা জানি নিজস্ব একটা কারখানা করতে পারি। চমৎকার। সেই ক্ষেত্রে আমাদের আন্ডারে যারা কাজ করবে তারা যেন মানে তারা যেন হচ্ছে আমাদের এখানে কাজ করে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারে। আচ্ছা আচ্ছা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তো এটা আসলে না একমাত্র উদ্যোক্তা জীবনেই সম্ভব, যারা উদ্যোগ নিয়েছে তারাই কিন্তু পেরেছে আরো নিজেকে স্বাবলম্বী করবার সঙ্গে সঙ্গে আরো 5-10 জনকে স্বাবলম্বী করতে। তো আমি চাকরি করলে তো আমি একজনের দাসত্বই করছি। চাকরি করলে ব্যাপারটা এরকমই হয় যে 9টা to 5টা, যারা করে তাদেরকে অবশ্যই সম্মান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো তারপরে হয় কি যে আসলে খুবই কষ্ট হয়ে যায়, যেমন হচ্ছে চাকরি করলে হয়তো আমার একটা সাইডে গ্যাপ থেকেই যায়, আমরা অনেক সময় বাচ্চাকে টাইম দিতে পারি না, অনেক সময় ফ্যামিলিকে টাইম দিতে পারি না, মানে অনেক ইস্যু থাকে। কিন্তু ব্যবসা করলে যে খুব সহজ তা না, বিজনেস করলে আমাদেরকে মনে হয় 24 ঘন্টায় দৌড়াতে হবে। রাইট রাইট। আমাদের যেমন যখন পেজে হচ্ছে আপনার ঈদের টাইম থাকে বা কোনো অকেশন থাকে, এমনও টাইম যায় হচ্ছে আমরা ঘুমাতে পারি না রাতে। রাইট। অর্ডার বলেন বা আদার্স সবকিছু ম্যানেজ করা বলেন, সবকিছু মিলে আসলে সবই কষ্টের, চেষ্টা করলে আসলে সবকিছু নিয়েই বড় হওয়া সম্ভব। চমৎকার বলেছেন। তার মানে আপু বোঝাতে চেয়েছেন আপু নারী, আপু সব পারে, কারণ নারীদের আসলে সব পারতেই হয়। কারণ আমরা হচ্ছে ছোটবেলা থেকে অনেক কিছুই না শিখলেও আমরা হচ্ছে বড় হওয়ার পর আমরা কেমন যেন একা একাই সব পেরে যাই। এটাই হচ্ছে নারী চরিত্র। আল্লাহ তাআলা হয়তো নারীদের এরকম ক্ষমতা দিয়ে তৈরি করেছেন যে নারীদের শিখতে হয় না, তারা এমনি শিখে যায়, পরিস্থিতি পরিবেশ তাদের সব কিছু শিখিয়ে দেয়। আপু আমাদের অনুষ্ঠানে একদম শেষ, তো আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনি, এবং আপনার অনেক তথ্য জানলাম, এবং আমার মনে হয় নতুন উদ্যোক্তা যারা তারাও অনেক কিছু জানতে পেরেছেন। আপু আরো একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে হচ্ছে আমন্ত্রণ করার জন্য। আর পাশাপাশি হচ্ছে আমার এখানে আসা থ্রু হচ্ছে আমাদের ফাহমিনা আপু, উনি ফাহিমা সুলতানা পারভিন আপু, হ্যাঁ উনি হচ্ছে ওনার একটা গ্রুপ আছে উদ্যোক্তাদের নিয়ে, আমরা করব জয়। আমরা করব জয়। উনি মূলত এখানে আমরা যারা মা যারা হচ্ছে বাচ্চাকে নিয়ে আসলে সব জায়গায় সব সময় সবকিছু করতে পারি না, সেটা নিয়ে কাজ করে। তো ওনার গ্রুপের থ্রুতে হচ্ছে আবার আপনাদের সাথে পরিচয়, আরো অনেক আপুর সাথে পরিচয়। তো উনি যেটা করতেছে আমাদের মায়েদের জন্য অনেক করতেছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আসলে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা সবাই যেন সফল হতে পারি, সবাই দোয়া করবেন।
চমৎকার এতটুকুই। চমৎকার। সো আপনারা সবাই তাওয়ান্না তাবাসসুম আপুর জন্য দোয়া করবেন, কারণ আপু কিন্তু খুব একটা আশা করেনি। সে কিন্তু একটা ছোটখাটো একটা শপ, কিন্তু তার হাজবেন্ডের কিন্তু একটা বড় আশা আছে। তিনি চেয়েছেন তাদের একটা প্রোডাকশন হাউস হোক, এবং আপু কিন্তু আরেকটা সুন্দর কথা বলেছেন যে তিনি আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান। সো আল্লাহর রহমতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আপুর এই ইচ্ছা যেন পূরণ হয়। সো শুধু দর্শক, আপনারা যারা নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান এতক্ষণ দেখছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত দিতে একদমই ভুল করবেন না, এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা অবশ্যই আমাদের ইনবক্স করবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।